জুলাই অভ্যুত্থান একক দল বা ব্যক্তির নয়, গণতন্ত্রকামী সব মানুষের অর্জন। শহীদ স্মরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বিচারের নামে যেন অবিচার না হয় সতর্ক থাকার আহ্বান। যে কোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে সরকার, লালমনিরহাটে স্থানীয় সরকার মন্ত্রী। ভারতের দাদাগিরিতে মেলেনি ন্যায্য হিস্যা, বললেন ত্রাণমন্ত্রী। রাতের আঁধারে সীমান্তে ফ্লাড লাইট বন্ধ করে বিএসএফের পশ্চিম চেষ্টা। চাঁপাইনবাবগঞ্জে টর্চ লাইট জ্বালিয়ে পাহারা দিয়ে রুখে দিল বিজিবি, সতর্ক গ্রামবাসীও। আয়াতুল্লাহ খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানের জনসমুদ্র। বুধবার কফিন নেওয়া হবে কারবালায়, বৃহস্পতিবার মাশহাদে দাফন। হামলার শঙ্কায় আকাশসীমা বন্ধ। হিউস্টনে শেষ বাঁশির অপেক্ষা। ওয়েনাহির জোড়া গোলে কানাডার বিপক্ষে লিড মরক্কোর। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের পথে অ্যাটলাস লায়ন্স। প্রবাসের সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। জুলাই অভ্যুত্থান কোনো একক দল বা ব্যক্তির নয়, গণতন্ত্রকামী ও শান্তিপ্রিয় সব মানুষের অর্জন। জুলাই অভ্যুত্থানে শহীদদের স্মরণ অনুষ্ঠানে কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জুলাই হত্যাকাণ্ডে জড়িতদের দেশের আইন অনুযায়ী বিচার হবে জানিয়ে সরকার প্রধান বলেন, বিচারের নামে কারো প্রতি যেন অবিচার না হয় সে বিষয়ে সতর্ক থাকতে হবে। দেশ ও জাতির ভাগ্য পরিবর্তনে ঐক্যবদ্ধ থাকার পাশাপাশি সবার সহযোগিতা চান প্রধানমন্ত্রী। মিজানুর রহমানের ক্যামেরায় আহমেদ সালেহিনের রিপোর্ট। অজস্র গুলি, নিস্তব্ধ হাজারো পরিবার, 1 জুলাই অসংখ্য আর্তনাদের গল্প। ইতিহাস বদলে দিয়ে আত্মত্যাগ, প্রাপ্তির ভাণ্ডারে স্বৈরাচার ফ্যাসিস্ট মুক্ত নতুন ভোর, বদলে যাওয়া অন্য এক বাংলাদেশ। 24-এর রক্তাক্ত জুলাই স্মরণে রাজধানীর বাংলাদেশ চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে অভ্যুত্থানে আত্মদানকারী শহীদ ও আহত পরিবারের সদস্যদের নিয়ে জাতীয় সম্মেলন। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সহযোগিতায় এই সম্মেলনের যৌথ আয়োজক জুলাই 24 শহীদ পরিবার সোসাইটি ও আমরা জুলাই যোদ্ধা সংগঠন। জীবন দিয়েছে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, প্রতিশোধ নয়, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে কাজ করছে তার সরকার। আমি যদি আমার মাকে জিজ্ঞেস করতাম যে আপনি কি চান আপনার সাথে যে অবিচার অন্যায় হয়েছে তার প্রতিশোধ আমি নেই, কারণ সেই প্রতিশোধ নেবার ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছেন। আমার মায়ের সন্তান হিসাবে আমি নিশ্চিত আমার মা আমাকে বলতেন, তোমার দায়িত্ব দেশের সকলকে ঐক্যবদ্ধ করে সামনে এগিয়ে যাওয়া, দেশকে সামনে নিয়ে যাওয়া। আমি যদি আমার ভাইটিকে জিজ্ঞেস করতে পারতাম যে তুমি কি চাও তোমার সাথে যে অন্যায় যে অবিচার হয়েছে, যেভাবে তোমাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে, যারা এর জন্য দায়ী তাদের বিরুদ্ধে আমি প্রতিশোধ নেই, কারণ সেই ক্ষমতা আল্লাহ আমাকে এখন দিয়েছেন। আমি নিশ্চিত দুভাই আমরা একসাথে বড় হয়েছি, তাকে আমি চিনি, তাকে আমি জানি, একই রক্ত আমাদের শরীরে প্রবাহিত। আমার ভাইটিও সেই একই উত্তর দিত যে উত্তরটি আমার মা আমাকে দিতেন। জুলাইকে বিতর্কিত না করতে সবার প্রতি আহ্বান জানান সরকার প্রধান। বলেন, জুলাই কারো একক বা দলীয় অর্জন নয়, গণতন্ত্র প্রিয় সকল মানুষের। যে অর্জন আমরা করেছি, এই অর্জন কোনো একক ব্যক্তি, কোনো একক রাজনৈতিক দলের অর্জন নয়, বরং এই অর্জন দল মত নির্বিশেষে বাংলাদেশের প্রত্যেকটি গণতন্ত্রকামী, প্রত্যেকটি শান্তিপ্রিয় মানুষের এটি অর্জন। রাষ্ট্র, দেশ তার যথাসাধ্য দিয়ে আপনাদেরকে মূল্যায়নের চেষ্টা করবে, আপনাদের আত্মত্যাগকে মূল্যায়ন করবে, কিন্তু একই সাথে আপনাদের আত্মত্যাগকে যেরকম মূল্যায়ন করবে, আপনাদের বিরুদ্ধে যে অন্যায় হয়েছে, আপনাদের বিরুদ্ধে যে অন্যায় হয়েছে, যেভাবে আপনার আপনজনকে হত্যা করা হয়েছে, অবশ্যই তার জন্য যারা দায়ী তাদেরও বিচার হবে এই দেশের আইন অনুযায়ী। প্রতিটি আত্মত্যাগের রাষ্ট্রীয় মূল্যায়নের ঘোষণা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, বিচারের নামে স্বৈরাচার সরকারের মতো অবিচার করতে চায় না তার সরকার। প্রয়োজনে সময় নিয়ে প্রকৃত দায়ীদের সঠিক বিচার করার প্রত্যয় ব্যক্ত করেন তারেক রহমান। অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আইন অনুযায়ী, আইনে যে
সকল নিয়ম কানুন সবগুলো বজায় রেখে দরকার হলে আমরা একটু সময় নেব, কিন্তু যে অন্যায়কারী, যে হত্যাকারী, তার যাতে সঠিক বিচার হয়। স্বৈরাচার যেমন অবিচার করেছিল, আমরা বিচারের নামে কারো প্রতি যেন অবিচার না হয়, সে বিষয়টিতেও আমাদের সচেতন থাকতে হবে। জুলাই শহীদ ও আহতদের পরিবারের পাশে থাকার ঘোষণা দিয়ে সবাইকে দেশের স্বার্থে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতিকে বিভক্ত করে দেশকে কখনো সামনে নেওয়া যায় না। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। দেশকে সামনে একমাত্র জুলাই গণ অভ্যুত্থানের সময় সন্ত্রাসী কর্মকাণ্ডের দায়ে দল হিসেবে আওয়ামী লীগকে দ্রুতই বিচারের কাঠ গড়ায় দাঁড় করানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। দেশের মাটিতে দলটি আর রাজনীতি করতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। প্রকৃত জুলাই যোদ্ধাদের গেজেটভুক্ত করার প্রতিশ্রুতি দেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। বড় ছেলে মারা যাওয়ার 7 মাস 13 দিনের মাথায় আমার হাজবেন্ড ব্রেন স্ট্রোক করে মারা যায়। জুলাই শহীদ আব্দুল্লাহ জাবিরের মায়ের আর্তনাদে ভারী হয়ে ওঠে চিনমৈত্রী সম্মেলন কেন্দ্র। সন্তান হারানোর বেদনা আর পরবর্তী সময়ের অপমান বিড়ম্বনার কথা উঠে আসে ছেলেহারা বাবা। আমার বাবার বিরাজের বুকটা ঝাঁঝা করে দিয়েছে সেই মাফিয়া হাসিনার পুলিশ বাহিনীরা। আদৌ আমাদের ছেলে মেয়েদের বিচার পাবো কিনা আমি জানি না। প্রধানমন্ত্রীর কাছে আমি এতটুকু আবেদন করবো, যে কোনো একজনের বিচার হলে করে আপনারা দেখান। জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণে জুলাই জাতীয় সম্মেলনে খুনিদের বিচারের দাবি এবং শহীদের স্মৃতি সংরক্ষণের দাবি জানান জুলাই শহীদ পরিবার এবং আহতরা। যারা এখনো এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, যারা এখনো ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে অবিলম্বে গ্রেফতার করা হোক। যাতে আমার সন্তানের, আমার মায়েরা বোনেরা যাতে তার সন্তানের নামটা ফলক করে দেখতে পারে, তাই আমি স্যারের কাছে বিনীত নিবেদন করব শহীদ পরিবার বাবা হিসাবে। এই দেশকে জনাব তারেক রহমানের কাছে নিরাপদ, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে নিরাপদ, জিয়া পরিবারের কাছে নিরাপদ। এই দেশ যদি ভালো রাখতে চান জনাব তারেক রহমানকে ফলো করতে হবে। শহীদ ও আহতদের পরিবারের স্থায়ী আবাস নিশ্চিতে মিরপুরে ১৫০০ ফ্ল্যাট নির্মাণের কথা জানান গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী। প্রকৃত জুলাই যোদ্ধাদের গেজেটভুক্ত করার প্রতিশ্রুতি দেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। শহীদ পরিবারদের স্থায়ী বাসস্থানের জন্য মিরপুরে ৮০৪টি ফ্ল্যাট এবং আহত যোদ্ধাদের জন্য আরও ১৫৬০টি ফ্ল্যাট নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। যাদের কাছে তথ্য প্রমাণাদি আছে আপনারা এই অধিদপ্তরে আবেদন করুন। যারা সত্যিকারের জুলাই যোদ্ধা তাদেরকে আমরা সেখানে গেজেটভুক্ত করব। বিরোধীরা জুলাই সনদ নিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করছে অভিযোগ করে আইনমন্ত্রী বলেন সরকার জুলাই সনদ বাস্তবায়নে বদ্ধপরিকর। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন বাংলাদেশের মাটিতে রাজনীতি করতে পারবে না আওয়ামী লীগ। দ্রুত সন্ত্রাসী কর্মকাণ্ডের দায়ে আওয়ামী লীগকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর কথাও জানান মন্ত্রী। আমরা জুলাই সনদের প্রতিটা অনুচ্ছেদ অক্ষরে অক্ষরে পালন করতে বদ্ধপরিকর। আর এক শ্রেণীর জুলাই সনদকে বিভ্রান্ত করার জন্য তথাকথিত গণভোটের মাধ্যমে এক ধরনের দাবি তুলেছেন। আওয়ামী লীগের রাজনৈতিকভাবে নিপাত হয়েছে, নির্মূল হয়েছে, দাফন হয়ে গেছে দিল্লিতে। সেই আওয়ামী লীগ বাংলাদেশে আর কোনোদিন রাজনীতি করতে পারবে না। রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিচার দাবি করেছি আমরা, আপনারা দাবি করেছেন, তদন্ত পরিচালিত হচ্ছে। ইনশাআল্লাহ খুব শিগগির রাজনৈতিক দল হিসেবে সেই রাজনৈতিক দলকে বিচারের কাঠগড়ায় নিয়ে যাওয়া হবে। অনুষ্ঠানে জুলাই চেতনা বিক্রির পরিবর্তে জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা। যেখানে মানুষের অধিকার হরণ হবে আমরা নীরব দর্শক হয়ে বসে থাকবো না। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। দেশি বিদেশি বিনিয়োগের মাধ্যমে অলাভজনক ও বন্ধ রাষ্ট্রায়ত্ত কল কারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে বন্ধ কল কারখানা চালুর অগ্রগতি নিয়ে সভায় নির্দেশ দেন তিনি। পুরো প্রক্রিয়া স্বচ্ছভাবে সম্পন্ন করার পাশাপাশি অপ্রয়োজনীয় সময়ক্ষেপণ এড়ানোর নির্দেশ দেন সরকার প্রধান। সভায় জানানো হয় বন্ধ শিল্প প্রতিষ্ঠানগুলোতে বিনিয়োগে দেশি বিদেশি বিনিয়োগকারীদের পাশাপাশি বেশ কয়েকটি বেসরকারি কোম্পানি আগ্রহ প্রকাশ করেছে। তারা বিভিন্ন ধরনের শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার প্রস্তাব দিয়েছে। এসব প্রস্তাবের সম্ভাব্যতা ও অর্থনৈতিক কার্যকারিতা যাচাই শেষে পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার কথা জানানো হয়। যে কোনো মূল্যে বর্তমান সরকার তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
লালমনিরহাটে আলোকিত লালমনিরহাট নামে সামাজিক আন্দোলনের উদ্বোধন করে এ কথা বলেন তিনি। অনুষ্ঠানে মাদক, জুয়া, বাল্যবিবাহ, যৌতুক সমাজ থেকে নির্মূল করতে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান সমাজ কল্যাণ মন্ত্রী ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী। মাদক, জুয়া, বাল্যবিবাহ, যৌতুক লালমনিরহাটের ঘরে ঘরে আতঙ্কের নাম। প্রতিনিয়ত ভাঙছে পরিবার, থেমে যাচ্ছে শিশুর ভবিষ্যৎ, হারিয়ে যাচ্ছে হাজারো স্বপ্ন। এই বাস্তবতা বদলাতে আলোকিত লালমনিরহাট সামাজিক আন্দোলনের সূচনা হলো এমটি হোসেন ইনস্টিটিউট মাঠে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুর তত্ত্বাবধানে আন্দোলনের উদ্বোধন করেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনুষ্ঠানে যোগ দেন সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার এজেটেম জাহিদ হোসেন সহ স্থানীয় সংসদ সদস্যরা। দ্রুতই লালমনিরহাটে মহল্লা ভিত্তিক ইউনিট গঠন করে সামাজিক অসঙ্গতির বিরুদ্ধে কাজ করার নির্দেশ দেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী। আর এই উদ্যোগ সারা দেশে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান সমাজ কল্যাণ মন্ত্রী। প্রত্যেকটি ওয়ার্ড ভিত্তিক প্রাইমারি স্কুল আপনারা ভিজিট করবেন, পাঁচজন করে গ্রুপ করে দিবেন, শিক্ষকরা এসেছে কিনা, ছাত্ররা এসেছে কিনা। এই কাজগুলো যদি আমরা করি সবাই মিলে একসঙ্গে, তাহলে লালমনিরহাট আলোকিত হয়ে উঠবে। এরকম একটি ওয়ার্কফোর্স অর্থাৎ কর্মী বাহিনী যদি থাকে, তাহলে যে কোনো সামাজিক আন্দোলনে জয়যুক্ত হওয়া যায়। আলোকিত লালমনিরহাট দিয়েই যে মানবিক আন্দোলন, সেইটি বাংলাদেশের 64 জেলায় ছড়িয়ে পড়বে এবং আলোকিত বাংলাদেশ হবে। অনুষ্ঠানে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, লালমনিরহাটের মানুষ প্রতিনিয়ত সংগ্রাম করছে। সরকার তাদের দুর্দশা ঘোচাতে যে কোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে। জাগোবাহে তিস্তা বাঁচাও সংগ্রাম করেছেন, লড়াই করেছেন, সেই লড়াই আপনাদের কাছে সাফল্য এসেছে। আমাদের প্রধানমন্ত্রী তিনি পার্লামেন্টে বলেছেন যে আমরা তিস্তা মহাপরিকল্পনা সফল করব, যে মূল্যেই হোক, যে কোনো মূল্যেই হোক। নেতা আজকে আবার আমাদেরকে একটা নতুন বাংলাদেশের স্বপ্ন শুধু দেখাচ্ছেন না, তিনি তার পরিকল্পনা দিচ্ছেন। সেই পরিকল্পনার মধ্য দিয়েই আমরা এই বাংলাদেশকে আবার নতুন করে গড়ে তুলব। মাদকসহ সামাজিক ব্যাধির বিরুদ্ধে দেশব্যাপী আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান স্থানীয় সরকার মন্ত্রী। পরে আলোকিত লালমনিরহাট এর উদ্যোগে একটি র্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, লালমনিরহাট। গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষা নিশ্চিতের দাবিতে কর্মসূচি দিয়েছে এনসিপি। দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সাজ্জিস আলম জানান, 6 ও 7 তারিখ থেকে দেশের 64 জেলার 100টি উপজেলা ও পৌরসভায় জুলাই পদযাত্রা অনুষ্ঠিত হবে। স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ স্পষ্টভাবে বলেছেন যে এই আওয়ামী লীগ হচ্ছে গণহত্যাকারী রাজনৈতিক দল। রাজনৈতিকভাবে আওয়ামী লীগের পতন হয়েছে এবং দল হিসেবে আওয়ামী লীগের বিচার করা হবে। আমরা চাই জনাব সালাউদ্দিন আহমেদ যেই বক্তব্য দিয়েছেন, এই বক্তব্য, কথা এবং কাজে আমরা যেন এটার বাস্তবায়ন দেখতে পাই। 64 জেলার 100টি উপজেলা ও পৌরসভায় গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে জুলাই পদযাত্রা 2026 আয়োজন করতে যাচ্ছে, যা আগামী 6 জুলাই থেকে শুরু হবে। প্রবাসী সময় আরও থাকছে। নারায়ণগঞ্জে ছিনতাই মামলার আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, 2 সদস্য সহ 3 জনকে কুপিয়ে জখম, গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি, গ্রেফতার 2। পঞ্চমবারের মতো চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পুশ ইনের চেষ্টা চালিয়েছে বিএসএফ। শুক্রবার মধ্যরাতে ফ্লাইট লাইট বন্ধ করে কয়েক দফা চেষ্টা চালানো হয়, তবে টর্চ লাইট জ্বালিয়ে পাহারা দিয়ে রুখে দেয় বিজিবি ও স্থানীয়রা। পুশিনে ব্যর্থ হয়ে 12 জনকে ভারতের ভেতরে নিয়ে যায় বিএসএফ। লাঠিসোঁটা ও টর্চ লাইট নিয়ে সীমান্তে গ্রামবাসী, তাদের সাথে সতর্ক অবস্থানে বিজিবির সদস্যরা। শুক্রবার মধ্যরাতে চাঁপাইনবাবগঞ্জের চাকপাড়া সীমান্তে হঠাৎ ফ্লাইট লাইট বন্ধ করে দেয় বিএসএফ। এই সময় বেশ কয়েকজন নারী পুরুষকে শূন্য রেখায় নিয়ে আসে তারা। স্থানীয় বাসিন্দারা বিষয়টি টের পেয়ে লাঠিসোঁটা ও টর্চ লাইট নিয়ে সীমান্তে জড়ো হয়। উত্তেজনা ছড়িয়ে পড়ে সীমান্তে। বারবার লাইট নেওয়া ছিল, ওরা লোকজন লেছে, গাড়িতে লোক এসেছে, আর গাড়ি লোক এসেছে, ওরা আবার লাইট নিমাইছে, আবার বন্ধ করছে। মানে বাংলাদেশ লোক পাঠাবে, আমরা বিজেপি ভাইকে সব আমরা গ্রামবাসীদের সব পাহারা দিয়েছি। আমরা যেন বুঝতে না পারি, ওই জন্য ওরা লাইট অফ অন করছিল, যেন আমরা ধরতে না পারি কি যে হ্যাঁ ওরা আছিল। কিন্তু আমরা দেখেছি ব্রিজের ওপর থেকে ওরা 10-12 জনকে দেখেছিলাম।
খবর পেয়ে বিজিবির সদস্যরা ঘটনাস্থলে ছুটে আসে। কয়েক দফা পুশিনের চেষ্টা চালিয়ে ব্যর্থ হলে তাদের ভারতের অভ্যন্তরে নিয়ে যায় বিএসএফ এর সদস্যরা। অনুপ্রবেশ ঠেকাতে স্থানীয়দের সহযোগিতায় সার্বক্ষণিক সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। রাত 3-4 ভোর মেঘ হয়েছে, তারপর মেঘে ভিজে আমরা পুলিশের সাথে ওখানে ছিলাম। ফজরের সময় কিন্তু 2-3টা গাড়ি নিয়ে আসে, ওই 2-3টা গাড়িতে মনে হয় আবার তারা ব্যাক করে চলে গেছে। আমরা দেশের জন্য আমরা জীবন দিতে রাজি আছি, আমরা দেশকে রক্ষা করতে রাজি আছি। গত মাসের চাঁপাইনবাবগঞ্জের 4টি সীমান্ত দিয়ে 64 জনকে পুশিনের চেষ্টা করে বিএসএফ। যদিও স্থানীয়দের দেওয়া তথ্য ও সহযোগিতায় সেই চেষ্টা ব্যর্থ করে বিজিবি। তানজিল হাসনাত, সময় সংবাদ। ফুটবল বিশ্বকাপের খবর জানাবো। ফ্রান্স প্যারাগুয়ে ম্যাচ ঘিরে প্যারিসে শুরু হয়ে গেছে ফরাসিদের উৎসব। সেখানে আছেন সহকর্মী লুৎফুর রহমান বাবু, সরাসরি যাব তার কাছে। প্যারাগুয়ের বিরুদ্ধে ম্যাচ শুরুর আগে ফ্রান্স শিবিরে ছোটখাটো একটি ধাক্কা বা দুঃসংবাদ বলা চলে। অনুশীলন সেশনে উরুতে চোটের কারণে প্রধান মিডফিল্ডার অরেলিয়ান চুয়ামেনি দল থেকে বাদ পড়ছেন। তাকে 3-4 দিন বিশ্রামে থাকতে হচ্ছে এবং কবে তিনি আসলে ফিরবেন এটি স্পষ্ট করে বলা যাচ্ছে না। তবে তার জায়গায় কোনো জায়গা পাওয়ার সম্ভাবনা রয়েছে। 25 বছর বয়সী এই মিডফিল্ডার দ্বিতীয়বারের মতো শুরুর একাদশে জায়গা পাওয়ার সম্ভাবনা রয়েছে। এর বাইরে ফ্রান্স এবারের বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে রয়েছে, ছন্দে রয়েছে এবং এখন পর্যন্ত সবগুলো ম্যাচ জয়লাভ করেই তারা আজকের এই 16-এ উত্তীর্ণ হয়েছে এবং সেমিফাইনালে যাওয়ার জন্য প্যারাগুয়ের বিরুদ্ধে আজকে তারা লড়বে। আপনি জানেন যে ফ্রান্সে কিলিয়ান এমবাপ্পে, উসমান দেম্বেলে বা ওলিজের মতো যে আক্রমণবাকের খেলোয়াড়রা রয়েছেন তারা যে কোনো সময় বিশ্বের যে কোনো ফুটবল দলকে মোকাবেলা করতে এবং সেই ফুটবল দলের রক্ষণভাগকে গুড়িয়ে দেওয়ার জন্য তারা যে কোনো সময় গুড়িয়ে দিতে পারেন। এবং আমরা সর্বশেষ যেটি নকআউট পর্বে সুইডেনকে 3-0 গোলের ব্যবধানে এক প্রকার বিধ্বস্ত করেই ফ্রান্স কিন্তু এই রাউন্ড অফ 16-তে তারা উত্তীর্ণ হয়েছে এবং এবারের বিশ্বকাপে হট ফেভারিটের তালিকায় কিন্তু ফ্রান্স রয়েছে এবং এখানকার ফরাসি ফুটবল সমর্থক যারা রয়েছেন তারা কিন্তু প্রত্যাশা করছেন যে আজকে প্যারাগুয়েকে পরাজিত করে সেমিফাইনালে ফ্রান্স উত্তীর্ণ হবে এবং তাদের একটি দৃঢ় বিশ্বাস এবং প্রত্যাশা যে এবারের বিশ্বকাপ গতবার বিশ্বকাপ না নিয়ে আসতে পারলেও ফ্রান্স দ্বিতীয় দেশম বাহিনী এবার তারা বিশ্বকাপ নিয়েই ফ্রান্সে ফিরবে। এবারে বিশ্বকাপে আমরা যে কটি ম্যাচ দেখেছি সেই ম্যাচে বিশেষ করে কিলিয়ান এমবাপ্পের কথা যদি আমি আলাদাভাবে বলি, দর্শকরা যারা রয়েছেন বা যারা ফরাসি ফুটবল সমর্থক যারা রয়েছেন তারা কিন্তু কিলিয়ান এমবাপ্পে আজকেও জ্বলে উঠবেন এবং তিনি সর্বশেষ সুইডেনের বিরুদ্ধে জোড়া গোল করেছেন এবং নকআউট পর্বে তিনি সর্বোচ্চ গোলদাতা হিসাবে তার একটি রেকর্ডও রয়েছে। আজকে কিলিয়ান এমবাপ্পের সমর্থক যারা রয়েছেন, যারা ফ্যান যারা রয়েছেন তারা প্রত্যাশা করছেন যে আজকেও কিলিয়ান এমবাপ্পে জ্বলে উঠবেন এবং তিনি গোল দিবেন। আজকের ম্যাচের প্রেডিকশনে অনেকেই প্রত্যাশা করছেন, প্রেডিকশন যেটি করছেন যে 2-1 গোলের ব্যবধানে ফ্রান্স প্যারাগুয়েকে পরাজিত করে তারা সেমিফাইনালে উত্তীর্ণ হবে। রাজধানী প্যারিসের বিভিন্ন জায়গায় বড় পর্দায় ম্যাচ দেখানো হচ্ছে। এর বাইরে বার এবং রেস্টুরেন্টগুলোতেও ম্যাচ দেখার ব্যবস্থা রাখা হয়েছে। ফ্যান জোনগুলোতে ধীরে ধীরে কিন্তু সমর্থক যারা রয়েছেন তারা সমবেত হতে শুরু করেছেন। তো রাজধানী প্যারিস থেকে এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ। ফুটবল বিশ্বকাপের খবর আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মী লুৎফুর রহমান বাবু। আমরা সরাসরি ছিলাম ফ্রান্সের প্যারিসে। নারায়ণগঞ্জে ছিনতাই মামলার আসামিকে গ্রেফতার করতে গিয়ে হামলার শিকার হয়েছেন পুলিশ। 2 পুলিশ সদস্য সহ 3 জনকে কুপিয়ে জখম করা হয়েছে। শনিবার দুপুরে সোনারগাঁও বৈদ্যের বাজার ইউনিয়নের 7 ভাইয়াপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায় মোটরসাইকেল ও পিকআপ ভ্যান ছিনতাইয়ের মামলার আসামি সাগর সহ অন্যদের গ্রেফতারের জন্য অভিযান চালানো হয়। এ সময় আসামি সাগর ও তার ভাই সজল পুলিশের উপর অতর্কিত হামলা চালায়। ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে উপপরিদর্শক সুরুজুজ্জামান, কনস্টেবল শাহিন ও পুলিশের সোর্স মাসুমকে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হামলাকারী সাগর ও তার ভাই সজলকে গ্রেফতার করেন। প্রবাসের সময় আরও থাকছে। ইউরোপ জুড়ে তীব্র দাবদাহে 4000-এর বেশি মানুষের মৃত্যু, ছড়িয়ে পড়ছে দাবানল। গরমের কারণে যুক্তরাষ্ট্রের 250তম স্বাধীনতা দিবসের মূল প্যারেড বাতিল। রাজধানীর বিভিন্ন এলাকায় পানি সংকটকে পুঁজি করে বছরের পর বছর ধরে গড়ে উঠেছে অবৈধ সংযোগের শক্তিশালী সিন্ডিকেট।
সময় সংবাদের অনুসন্ধানে উঠে এসেছে রাতের আধারে রাস্তা খুঁড়ে ওয়াসার লাইন থেকে সংযোগ চলে যাচ্ছে বাসাবাড়িতে। বিনিময়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে পাম্প অপারেটর, ঠিকাদার সহ চক্রের সদস্যরা। আব্দুল লতিফের ছবিতে আবু সাইদ নিশানের বিশেষ প্রতিবেদন। লাইন দিতেছে আবার কাটতেছে। রাজধানীর পূর্ব কাফরুল গভীর রাতে রাস্তা খুঁড়ে ওয়াসার মূল কোবরা লাইন থেকে পাইপ বের করছেন কয়েকজন। এরপর সেই পাইপ সুয়ারেজ লাইনের ভেতর দিয়ে পৌঁছে দেওয়া হয় গ্রাহকের বাসায়। আমরা এখানে দেখতে পাচ্ছি যে মাটির নিচ দিয়ে এই পাইপগুলো নিয়ে এবং এই যে এবার সোজা গিয়ে এই যে বাসা বাড়িগুলো আছে এইখানটায় দেখা যাচ্ছে যে এই অবৈধ সংযোগগুলো দেওয়া হচ্ছে। অবৈধ সংযোগ খুঁজতে রাজধানীর মিরপুরের কাজীপাড়া, শেওড়াপাড়া সহ বিভিন্ন এলাকায় সময় সংবাদ। ক্যামেরায় ধরা পড়ে এমন অসংখ্য অবৈধ পাইপলাইন। স্থানীয়দের দাবি লাখ লাখ টাকা হাতিয়ে প্রায় 2000-এরও বেশি অবৈধ সংযোগ দেয়া হয়েছে এসব এলাকায়। আর এসব সংযোগের কারণে বৈধ গ্রাহকদের বাসায় দিনের পর দিন মিলছে না পর্যাপ্ত পানি। অবৈধ লাইন দিতে এসব লাইনে পানি আছে, আমাদের সব লাইনে কোনো 17-18 দিন পানি নেই। প্রত্যেকটা বাড়িতে দেখেন আপনার লাইন আছে, ওয়াসার লাইন। অভিযোগের সত্যতা যাচাইয়ে গ্রাহক সেজে যোগাযোগ করা হয় ওয়াসার শেওড়াপাড়া 4 পাম্পের অপারেটর শাওনের সঙ্গে। গোপন কথোপকথনে তিনি সংযোগের ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দেন। লাইনের ব্যাপারে তাহলে একটু হেল্প করেন আপনি। কিন্তু ক্যামেরা নিয়ে তার কর্মস্থলে গেলে পাল্টে যায় দৃশ্য। সব অভিযোগ অস্বীকার করেন শাওন। আমার ফাঁসানোর জন্য আর কি করছে। আমি যে মানে ওদের সামনে যে রিপোর্টটা দিচ্ছি, আমি এই জায়গায় 2 জন লোককে চিনি, সেটা হলো লেখক আর শান্ত। তবে সময় সংবাদের হাতে এসেছে শাওনের সম্পৃক্ততার একাধিক অডিও, ভিডিও ও অন্যান্য দালিলিক তথ্য, যা তার বক্তব্যের সঙ্গে মিল নেই। সেই সূত্র ধরে এগোতেই পরিচয় হয় চক্রের আরেক সদস্য ঠিকাদার শান্তর সঙ্গে। টাকা নিয়ে তারপর ওইখান থেকে কানেকশনগুলো করে দেয়। এটা ওয়াসার সাথে এই ওয়াসার শাওন, তারপর ওদের সাথে আরও জড়িত আছে স্বপন, হাবিব, ঠিক আছে, ওরা সম্মিলিতভাবে এই কাজগুলো আমাদেরকে করে দেয়। অনুসন্ধানে উঠে আসে আরও একটি নাম, লিয়াকত। স্থানীয়দের ভাষ্য, অবৈধ পানির সংযোগের অভিযোগে একসময় কারাভোগও করেছেন তিনি। তবে এবার তার খোঁজে এলাকায় গেলেও কেউ মুখ খুলতে রাজি হননি। এসব অভিযোগ নিয়ে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের মুখোমুখি হয় সময় সংবাদ। তাদের চিহ্নিত করতে সমর্থ হব। সে যদি ওয়াসার কর্মকর্তা বা কর্মচারী হয়, উনি কিছুক্ষণ পরে আর চাকরিতে থাকতে পারবেন না। এই ক্ষেত্রে কোনো আপোষ না। তবে এলাকাবাসীর প্রশ্ন, বছরের পর বছর ধরে যদি প্রকাশ্যেই চলে এই অবৈধ বাণিজ্য, তাহলে সংশ্লিষ্টদের চোখ এড়িয়ে গেল কিভাবে? সংকটের গল্প পরিণত হলো অপরাধের গল্পে, যেখানে জড়িত ঠিকাদার, রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ স্বয়ং ওয়াসার কর্মীরাও। বহু বছর ধরে চলছে এই পানি বাণিজ্য, ভোগান্তিতে হাজার হাজার পরিবার। কিন্তু এখনো হয়নি স্থায়ী সমাধান। এখন দেখার বিষয় এই সংকট নিরসনে কি পদক্ষেপ নেয় কর্তৃপক্ষ। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। শত কোটি টাকা মূল্যের 304টি গাড়ি নিয়ে বিপাকে চট্টগ্রাম বন্দর ও কাস্টমস। এর মধ্যে 108টি গাড়ি একেবারেই চলাচল অনুপযোগী বলে প্রতিবেদন দিয়েছে বিআরটিএ। তবে উচ্চ আদালতে মামলা চলায় এসব গাড়ি স্ক্র্যাপ করতে পারছে না কাস্টমস হাউস। বছরের পর বছর অলস পড়ে থাকায় বাকি গাড়িগুলো নষ্ট হওয়ার পথে। শাখাওয়াত টিউবের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। ধুলোর আস্তরণে ঢাকা পড়া ভাঙাচোরা এসব গাড়ি দেখলেই মনে হবে এটি যেন কোনো ডাম্পিং স্টেশন। অধিকাংশ গাড়ির যেমন চাকা ফেটে ফ্লোরে বসে গেছে, তেমনি নষ্ট হয়ে গেছে ইঞ্জিন সহ নানা যন্ত্রপাতি। প্রকৃত অর্থে এটি চট্টগ্রাম বন্দরের অভ্যন্তরে 3 তলা বিশিষ্ট আধুনিক কার শেড। আর এই পুরো কার শেড পরিপূর্ণ হয়ে আছে একেবারে চলাচল অনুপযোগী এসব গাড়িতে। 1250টি গাড়ি ধারণ ক্ষমতার চট্টগ্রাম বন্দরের 2টি কার শেডে থাকা 603টি গাড়ির মধ্যে 304টি চলাচল অনুপযোগী। 10 থেকে 15 বছরের পুরনো গাড়িও এখানে রয়েছে এবং এই গাড়িগুলো থাকার জন্য যেটা হয়, আমাদের নতুন গাড়ি যখন আমদানি হয় সেই গাড়িগুলোকে আমাদের হয়তো বা খোলা আকাশের নিচে রাখার প্রয়োজন হয়। আমরা যে কার শেডটা ব্যবহার করছি অত্যাধুনিক, এটা শেডের নিচে নতুন গাড়িগুলো থাকলে তাদের যন্ত্রপাতিও ভালো থাকবে। চট্টগ্রাম কাস্টম হাউজের তথ্য মতে 3 বছর আগে এই চালানের 182টি গাড়ি চলাচল অনুপযোগী বলে বিআরটিএ প্রতিবেদন দেওয়ার পর 74টি গাড়ি এসকেপ হিসেবে কেটে কেজি দরে বিক্রি করা হয়। কিন্তু উচ্চ আদালতে রিট পিটিশন থাকায় 108টি গাড়ির এসকেপ হিসেবে ধ্বংস করা যায়নি। এর বাইরে
আরও 87টি গাড়ি রিট পিটিশন উচ্চ আদালতের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে। 15 থেকে 20 বছর আগে আমদানি করা গাড়িও রয়েছে নষ্ট হয়ে যাওয়া এই চালানে। নিলাম বা ধ্বংসের কার্যক্রম এর ক্ষেত্রে আটকে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে উচ্চ আদালতের যদি কোনো নির্দেশনা থাকে, এক্ষেত্রে উচ্চ আদালতে মামলা পেন্ডিং থাকতে পারে, রিট থাকতে পারে, সেসব কারণে ধ্বংস বা নিলামের কার্যক্রমে আমাদের একটু দেরি হয়। তবে এটা নিষ্পত্তি হলেই আমরা যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে নিলাম বা ধ্বংসের কাজ আমরা সম্পন্ন করে থাকি। জাপান সহ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আমদানি করা এসব গাড়ির প্রতিটির বাজার মূল্য 25 থেকে 30 লাখ টাকা। সেই হিসাবে এখানে অন্তত 100 কোটি টাকার গাড়ি রয়েছে। নানামুখী জটিলতায় এসব গাড়ি বন্দরে আটকা পড়ল। আমদানি মূল্য হিসেবে বিদেশে চলে গেছে লাখ লাখ ডলার। আর তাই শুল্ক জটিলতার কবলে পড়ে বন্দরে সেরে নষ্ট হওয়ার ঠেকাতে গাড়ি আমদানি নীতি আরও সহজ করার পরামর্শ ব্যবসায়ীদের। এটাতে আসলে কয়েকটা প্রসেস টেন্ডার করে ছেড়ে দিতে পারে, যে যারা নিবে তারা নিয়ে এটা যে কিছু করুক, স্ক্র্যাপ করুক কিংবা কিছু করুক, কিংবা ওনারা নিজেরা এটা স্ক্র্যাপ করে ওনারা এটা রিলিজ করে দিতে পারে। বিদেশ থেকে আমদানিকৃত গাড়ি 30 দিনের মধ্যে ছাড় করার বিধান রয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে ছাড় না করা গাড়ি নিলামে বিক্রি করার জন্য বাই পেপার কাস্টম হাউসের কাছে হস্তান্তর করে বন্দর কর্তৃপক্ষ। বিদেশ থেকে আমদানি করা এই 304টি গাড়ি এখন চট্টগ্রাম বন্দরের কাছে এক প্রকার গলার কাটা। চলাচল অনুপযোগী হওয়ায় কাস্টম যেমন নিলামে বিক্রি করতে পারছে না, ঠিক তেমনি আইনি জটিলতার কারণে এসব গাড়ি ধ্বংস করা যাচ্ছে না। আর তাই বহুদল সেরে এসব ভাঙাচোরা গাড়ির অবস্থান থাকায় নতুন করে আমদানি করা গাড়ি রাখতে হচ্ছে অনেকটা খোলা আকাশের নিচে। চট্টগ্রাম বন্দরের কাশশেড থেকে কমল দে, সময় সংবাদ। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে আগ্রহী যুক্তরাষ্ট্র। প্রযুক্তি, ফার্মাসিউটিক্যালস, ডিজিটাল অর্থনীতি, ডিফেন্স সহ বিভিন্ন খাতে দুই দেশ একসঙ্গে কাজ করতে পারে বলে মন্তব্য করেছেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসন। রাজধানীর বনানীতে যুক্তরাষ্ট্রের 250 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, আমেরিকা ফার্স্ট মানে যুক্তরাষ্ট্র একা নয়, বরং সব দেশকে নিয়ে এগিয়ে যাওয়া। বাংলাদেশে মার্কিন বিনিয়োগ সম্প্রসারণে অ্যামচেমের ভূমিকার কথা তুলে ধরেন তিনি। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন বলেন, অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক উন্নয়নে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চায় বাংলাদেশ। America first does not mean America alone. During our own revolution, Americans received critical support from friends abroad. We understood then, as we understand now, that strong nations can work together when their interests align, when both sides benefit. That's the basis of our economic relationship with Bangladesh. We want a genuine partnership, one that creates opportunities for Americans and Bangladeshis alike. Technology, digital economy, healthcare, defense and security, and investment are all areas where our two countries can do more together. হাম সেরে ওঠার আগেই বাড়তে শুরু করেছে ডেঙ্গি। উপজেলা পর্যায়ে চিকিৎসার ভালো পরিবেশ না পেয়ে ঢাকামুখী হচ্ছেন রোগীরা। চিকিৎসকরা বলছেন, হাম পরবর্তী নানা জটিলতার সঙ্গে ঝুঁকি বাড়াচ্ছে অ্যাডিনো ভাইরাস নিউমোনিয়া। আর ডেঙ্গি নিয়ে সচেতনতায় জোর তাদের। 3.5 মাস পার হলেও বদলায়নি হাম ওয়ার্ডের চিত্র। স্বজনের আহাজারি আর শিশুদের নিঃশব্দ আর্তনাদে এখনও ভারী পরিবেশ। বর্তমানে হাম উপসর্গ নিয়ে ভর্তি অধিকাংশ শিশুই হাসপাতালে আসছে একাধিকবার। রোগীদের মধ্যে বেশিরভাগেরই মারাত্মক নিউমোনিয়ায় অবস্থা জটিল পর্যায়ের। ওর জ্বর ফার্স্টে হয়েছে, তারপর 2 দিন পরে হলো এই গুটি গুটি বের হয়েছে, তারপরে বাথরুম করছে, বমি করছে, তারপরে এখানে নেওয়া আসা হয়েছে। নিউমোনিয়া হয়েছিল, নিউমোনিয়ার তো মনে করেন নিউমোনিয়ার কিছু ভালো হয়েছে, ভালো হওয়ার পর আবার হাম হচ্ছে। এদিকে হাম সেরে ওঠার আগেই বাড়তে শুরু করেছে ডেঙ্গু রোগের চাপ। স্বজনদের অভিযোগ, উপজেলা পর্যায়ে চিকিৎসার ভালো পরিবেশ না পেয়েই ঢাকামুখী হচ্ছেন রোগীরা। ফ্যান নাই, বেড নাই, নিচেই সব মাদুর কিছুই নাই। ওই পরিবেশে থাকলে আমার মনি আরো অসুস্থ হয়ে যেত। এই কারণে আমরা ওই জায়গা না রেখে ওনাদের কথা না শুনে আমরা এখানে নিয়ে আসি। চিকিৎসকরাও বলছেন, বর্তমানে হাম পরবর্তী
বাড়তি জটিলতা নিয়ে বেশি রোগী আসছেন। সেই সঙ্গে ঝুঁকি বাড়াচ্ছে অ্যাডিনোভাইরাস নিউমোনিয়া আর ডেঙ্গু নিয়ে ব্যক্তিগত সচেতনতার উপর জোর দিতে বললেন চিকিৎসক। হামজনিত কারণে যে নিউমোনিয়া হয়, বিশেষ করে এটা হামের জীবাণু দ্বারা হয়, মিজেল ভাইরাস দ্বারা হয়, আর আদার্স মিজেল ভাইরাস দ্বারা। এর ভিতরে যে নিউমোনিয়াগুলো সবচেয়ে বেশি বাচ্চাদেরকে এখন পরিলক্ষিত আছে অ্যাডিনোভাইরাস। এই অ্যাডিনোভাইরাস নিউমোনিয়ার কমপ্লিকেশনগুলো সাধারণত বেশি নিয়ে ভর্তি হচ্ছে। হাম ডেঙ্গুর মতো ভাইরাসজনিত যে কোনো রোগ থেকে শিশুদের সুস্থ রাখতে প্রোটিনযুক্ত খাবার খাওয়ানোর পরামর্শ চিকিৎসকদের। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। ৩৭ বছরের নেতৃত্বের অবসান, কিন্তু অশ্রু আর স্মৃতিতে এখনও অম্লান আয়াতুল্লাহ আলী খামেনি। ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতাকে শ্রদ্ধা জানাতে জনসমুদ্রে পরিণত তেহরান। কর্তৃপক্ষ বলছে খামেনির জানাজায় আগামী 3 দিনে শুধু তেহরানেই 1.5 থেকে 2 কোটি মানুষের সমাগম হতে পারে। শনিবার ভোর থেকে রাজধানী তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লার সামনে ঢল নামে মানুষের। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি শোক ও শেষ শ্রদ্ধা জানাতে বিভিন্ন প্রান্ত থেকে জড়ো হচ্ছেন ইরানিরা। প্রিয় নেতার কফিন দেখে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়ছেন। তেহরানে সাধারণ মানুষের জন্য 2 দিন ব্যাপী রাষ্ট্রীয় শোকানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ সময় সর্বস্তরের মানুষ আয়াতুল্লাহ খামেনি ও তার পরিবারের প্রয়াত কয়েকজন সদস্যের প্রতি শ্রদ্ধা জানাবেন। ইরান কর্তৃপক্ষ বলছে 3.5 দশক ধরে ইরানের শাসন ক্ষমতায় থাকা আয়াতুল্লাহ খামেনিকে শেষ বিদায় জানাতে শুধু তেহরানেই 1.5 থেকে 2 কোটি মানুষের সমাগম হতে পারে। সোমবার খামেনির শোকযাত্রা ইরানের দক্ষিণে কোম নগরীর উদ্দেশ্যে যাত্রা করবে। এরপর ইরাকের পবিত্র শহর নাজাফ ও কারবালা হয়ে শেষ গন্তব্য হবে মাশহাদ। শিয়া ইসলামের 8ম ইমামের মাজার এবং খামেনির জন্মস্থান হওয়ায় সেখানে প্রায় 40 লাখ মানুষের অংশগ্রহণের আশা করছে ইরান। কর্তৃপক্ষ বলছে 1989 সালে আয়াতুল্লাহ আলী খামেনির পূর্বসূরি ও ইরানের ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির জানাজার পর ইরানে এটি সবচেয়ে বড় জনসমাগম হতে চলেছে। খোমেনির শোক ও দাফন অনুষ্ঠানে প্রায় 1 কোটি মানুষ অংশ নিয়েছিলেন। আয়াতুল্লাহ খামেনিকে শেষ শ্রদ্ধা জানাতে কোটি কোটি মানুষ অংশ নিলেও নিরাপত্তার কারণে বাবার শোক অনুষ্ঠানে উপস্থিত থাকছেন না ছেলে মোস্তফা খামেনি। সম্প্রতি তাকে হত্যার হুমকি দিয়েছে ইসরায়েল। এর আগে শুক্রবার তেহরানের বিশাল প্রার্থনা হলে শায়িত ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতাকে শ্রদ্ধা জানান প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সহ শীর্ষ নেতারা। বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধি, ধর্মীয় নেতা এবং ইরানের মিত্রদের পরিবারও শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত হন। পূর্ব ইউরোপ, আফ্রিকা, উপসাগরীয় অঞ্চল ও পূর্ব এশিয়ার অন্তত 13টি দেশের উপর যুক্তরাষ্ট্র চাপ প্রয়োগ করেছিল বলে খবর প্রকাশ করেছে ইরানের তাসনিম নিউজ এজেন্সি। তবে যুক্তরাষ্ট্র এই অভিযোগের বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি। রাইসা জান্নাত, সময় সংবাদ। খামেনির শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা ঘিরে নিরাপত্তার চাদরে মুড়ে দেয়া হয়েছে ইরান। হামলার আশঙ্কায় আকাশসীমা বন্ধ থেকে শুরু করে সর্বোচ্চ সতর্কতা নেওয়া হয়েছে তেহরানে। এরই মধ্যে সর্বোচ্চ ধর্মীয় নেতা মোস্তফা খামেনিকে সম্ভাব্য পরবর্তী টার্গেট উল্লেখ করেছেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী। আনুষ্ঠানিকতা পালনে ইরানকে 7 দিন সময় দেওয়ার দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যে কোনো আঘাতের কড়া জবাবের হুঁশিয়ারি দিয়েছে আইআরজিসি। মার্কিন ইসরায়েলি হামলায় নিহত আয়াতুল্লাহ আলী খামেনির সপ্তাহব্যাপী দাফন কার্যক্রম চলছে ইরানে। লাখো মানুষের অংশগ্রহণের প্রত্যাশায় রাজধানী তেহরান জুড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। দেশি বিদেশি অতিথিদের উপস্থিতির কারণে নেওয়া হয়েছে সতর্কতা। দাফন কার্যক্রম শুরুর আগেই কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইসলামী রেভলিউশনারি গার্ড আইআরজিসি। তাদের দাবি, আগামী দিনগুলোতে ইরানকে লক্ষ্য করে যে কোনো হামলার চেষ্টা হলে আগের চেয়ে কঠোর জবাব দেয়া হবে। এমনকি সেই জবাব প্রতিপক্ষের ইতিহাসে লজ্জাজনক অধ্যায় হয়ে থাকবে বলেও সতর্ক করে তারা। এর আগে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাতস মোস্তফা খামেনিকে সম্ভাব্য পরবর্তী লক্ষ্য হিসেবে উল্লেখ করেছিলেন। খামেনির দাফন অনুষ্ঠানকে ঘিরে সম্ভাব্য যে কোনো হামলার আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না তেহরান। কারণ এই আয়োজনে লাখ লাখ মানুষের পাশাপাশি বিভিন্ন দেশের প্রতিনিধি ও বিশিষ্ট অতিথিদের অংশ নেয়ার কথা রয়েছে। নিরাপত্তা বিশ্লেষকদের মতে এমন জনসমাগমে হামলা হলে ব্যাপক প্রাণহানির পাশাপাশি প্রকাশ্যে থাকা শীর্ষ ইরানি কর্মকর্তারাও গুপ্ত হত্যার ঝুঁকিতে পড়তে পারেন।
এরই মধ্যে তেহরানের বিভিন্ন সড়কে নিরাপত্তা টহল জোরদার করা হয়েছে। আগামী সোমবার রাজধানীর আকাশসীমা পুরোপুরি বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ইরান। ইসরায়েলের সামরিক গোয়েন্দা সংস্থার সাবেক এক কর্মকর্তার মতে আকাশ ও স্থল উভয় দিক থেকেই সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় রেখে সর্বোচ্চ সতর্কতা নেওয়া হচ্ছে। একই সঙ্গে যুদ্ধের প্রথম দিনেই বাবা ও পরিবারের সদস্যদের হারানোর পর মোস্তফা খামেনি জনসমক্ষে আসবেন কি না তা নিয়েও জল্পনা রয়েছে। বাহ্যিক হুমকির পাশাপাশি অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়েও সতর্ক ইরান। কুর্দি, আরব ও বেলুচ বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর পাশাপাশি নির্বাসিত মুজাহিদিনী খালক বা এমইকের সম্ভাব্য তৎপরতার দিকেও নজর রাখা হচ্ছে। তবে আইআরজিসির প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আহমদ ভাহিদি সহ কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে এরই মধ্যে প্রকাশ্যে দেখা গেছে। বিশ্লেষকদের ধারণা, ঝুঁকি সম্পর্কে অবগত থাকলেও নিজেদের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তারা আত্মবিশ্বাসী। নাদিম মারজান, সময় সংবাদ। তাপপ্রবাহে সৃষ্ট ভয়াবহ দাবানলে পুড়ছে পর্তুগালের বিস্তীর্ণ বনভূমিও। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া দাবানলে এরই মধ্যে পুড়ে গেছে দেশটির 10,000 হেক্টরের বেশি এলাকা। পর্তুগালের মধ্যাঞ্চলে কয়েকটি দাবানল নিয়ন্ত্রণের চেষ্টা করছে 1000-এর বেশি দমকল কর্মী। বাড়তি তাপমাত্রা আর বাতাসের কারণে দ্রুত বাড়ছে আগুনের বিস্তৃতি। তারিকুল হাসান আশিকের রিপোর্টে বিস্তারিত। দাউ দাউ করে জ্বলছে আগুন, বাড়ছে বিস্তৃতি। আগুনের লেলিহান শিখা গ্রাস করছে একের পর এক এলাকা। জুলাইয়ের শুরুর দিকেই তাপমাত্রার অস্বাভাবিক ঊর্ধ্বগতিতে সৃষ্ট দাবানলে বিপর্যস্ত পর্তুগালের গুরুত্বপূর্ণ জেলা ভিজেও। স্থানীয় সময় বৃহস্পতিবার জেলাটির ভৌজেলা মিউনিসিপ্যালিটির কাছাকাছি এলাকায় সৃষ্ট দাবানলে একদিনেই পুড়ে গেছে 7,000 হেক্টরের বেশি বনভূমি। আগুনের সূত্রপাতের খবর পেয়েই যোগ দেন দমকল কর্মীরা। দেশটির সিভিল প্রোটেকশন বিভাগের তথ্য অনুযায়ী ভৌজেলার দাবানল নিয়ন্ত্রণে কাজ করছে 1000-এর বেশি দমকল কর্মী। কয়েকশো অগ্নি নির্বাপক বিভিন্ন যানবাহনের পাশাপাশি 8টি বিশেষায়িত অগ্নি নির্বাপক উড়োজাহাজ ব্যবহার করেও নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না এই দাবানল। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় প্রাণহানির আশঙ্কায় সেসব এলাকার বাসিন্দাদের দ্রুত সরিয়ে নেওয়া হয় নিরাপদ আশ্রয়ে। ফায়ার সার্ভিসের পাশাপাশি আগুন নেভাতে এগিয়ে আসেন স্থানীয়রাও। শুক্রবার পর্যন্ত দেশটির বিভিন্ন জেলায় 46টি সক্রিয় দাবানল নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 2500-এর বেশি সদস্য। আগুন নেভাতে ব্যবহার করা হচ্ছে 28টি অগ্নি নির্বাপক উড়োজাহাজ। সর্বোচ্চ প্রস্তুতি হিসেবে ইউরোপিয়ান সিভিল প্রোটেকশন ব্যবস্থা চালু করেছে দেশটি। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল। ইউরোপ জুড়ে প্রাণঘাতী হয়ে উঠেছে রেকর্ড গড়া দাবদাহ। ফ্রান্স, স্পেন, বেলজিয়াম ও নেদারল্যান্ডসে স্বাভাবিক সময়ের তুলনায় 4000-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে। তীব্র গরমের প্রভাব পড়েছে যুক্তরাষ্ট্রের 250তম স্বাধীনতা দিবসের আয়োজনেও। এর মধ্যে ফ্রান্স ও যুক্তরাষ্ট্রের কয়েকটি স্থানে ছড়িয়ে পড়েছে দাবানলও। রেকর্ড ভাঙা তাপমাত্রায় বিপর্যস্ত ইউরোপের একাধিক দেশ। অসহনীয় গরমে এরই মধ্যে ফ্রান্স, স্পেন, বেলজিয়াম ও নেদারল্যান্ডসে প্রাণহানির সংখ্যা 4000 ছাড়িয়েছে। সবচেয়ে বেশি মৃত্যুর খবর পাওয়া গেছে ফ্রান্সে। এক সপ্তাহেই 2000-এর বেশি মানুষের মৃত্যুর তথ্য দিয়েছে দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ। একই সময়ে প্যারিস সহ ফ্রান্সের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে দেখা যায়, যা প্রায় 8 দশকের মধ্যে জুন মাসের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড। স্পেনে জুন মাসেই তাপজনিত কারণে প্রাণ হারিয়েছেন 1000-এর বেশি মানুষ। বেলজিয়ামে অতিরিক্ত মৃত্যু ছাড়িয়েছে 1000। নেদারল্যান্ডসেও বাড়ছে প্রাণহানির ঘটনা। নতুন তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে যুক্তরাজ্য। ইউরোপের পাশাপাশি তীব্র গরমে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র। চলমান তাপপ্রবাহে দেশটির 250তম স্বাধীনতা দিবসের উদযাপনে বড় ধরনের প্রভাব ফেলেছে। ওয়াশিংটনে গ্রেট আমেরিকান স্টেট ফেয়ার সাময়িকভাবে বন্ধ রাখার পাশাপাশি ফিলাডেলফিয়ায় বাতিল করা হয়েছে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ। কয়েকটি অঙ্গরাজ্যে স্বাস্থ্য সতর্কতা জারি করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এমন পরিস্থিতিতে প্রশান্ত মহাসাগরে শক্তিশালী এল নিনো দ্রুত গড়ে উঠছে উল্লেখ করে 2027 সাল পর্যন্ত বৈশ্বিক তাপমাত্রা আরও বাড়তে পারে বলে সতর্ক করেছে বিশ্ব আবহাওয়া সংস্থা। এর প্রভাবে বিশ্বের বিভিন্ন অঞ্চলে তাপপ্রবাহ, খরা, ভারী বৃষ্টি ও অন্যান্য চরম আবহাওয়ার ঘটনা আরও ঘন ঘন ঘটবে বলে পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। নাসরিন রুমি, সময় সংবাদ। স্বাধীনতার 250 বছর পূর্ণ করল বিশ্বের অন্যতম প্রভাবশালী রাষ্ট্র যুক্তরাষ্ট্র। স্বাধীনতা দিবস ঘিরে দেশ জুড়ে চলছে বর্ণাঢ্য উদযাপন। তবে কোথাও কোথাও দাবদাহ ও সুপার টাইফুনের হুমকিতে
কর্মসূচিতে পড়েছে ছন্দপতন। এদিকে ঐতিহাসিক এই মাইল ফলকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মার্কিন জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। যুক্তরাষ্ট্র থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। 4 জুলাই যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস। 1776 সালের এই দিনে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের অবসান ঘটিয়ে স্বাধীনতার ঘোষণা দেয় দেশটি। 2.5 শতকের যাত্রায় বিশ্বের বৃহত্তম অর্থনীতি, অন্যতম শক্তিশালী সামরিক শক্তি এবং বিজ্ঞান, প্রযুক্তি, চিকিৎসা, শিক্ষা ও মহাকাশ গবেষণায় নেতৃত্ব দানকারী রাষ্ট্র হিসেবে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করেছে যুক্তরাষ্ট্র। চাঁদে মানুষের প্রথম পদচারণা থেকে কৃত্রিম বুদ্ধিমত্তার আধুনিক যুগ, প্রতিটি ক্ষেত্রেই দেশটির অবদান বিশ্বজুড়ে স্বীকৃত। স্বাধীনতার 250তম বার্ষিকী উপলক্ষে সাউথ ডাকোটার ঐতিহাসিক মাউন্ট রাশমোরে ভাষণ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্বাধীনতার স্থপতিদের প্রতি শ্রদ্ধা জানিয়ে যুক্তরাষ্ট্রকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী, স্বাধীন ও সফল দেশ হিসাবে উল্লেখ করেন তিনি। একই সঙ্গে প্রতিষ্ঠাতাদের আদর্শ, সংবিধান, জাতীয় ঐক্য ও সীমান্ত নিরাপত্তা রক্ষায় দেশবাসীর প্রতি আহ্বান জানান এবং দেশে কমিউনিজমের বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। স্বাধীনতা দিবস উপলক্ষে দেশজুড়ে আয়োজন করা হয়েছে কুচকাওয়াজ, সামরিক প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ঐতিহ্যবাহী ম্যাসির আতশবাজির উৎসব। তবে কিছু আয়োজনে বাধাগ্রস্ত করেছে বৈরী আবহাওয়া। তীব্র দাবদাহের কারণে ওয়াশিংটন ডিসি সহ কয়েকটি অঙ্গরাজ্যে শোভাযাত্রা, কনসার্ট ও আতশবাজির অনুষ্ঠান বাতিল বা স্থগিত করা হয়েছে। স্বাধীনতার 250 বছর পূর্তি উপলক্ষে প্রেসিডেন্ট ট্রাম্প এবং যুক্তরাষ্ট্রের জনগণকে বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছা বার্তায় তিনি বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা, অর্থনৈতিক উন্নয়ন এবং আঞ্চলিক স্থিতিশীলতায় যুক্তরাষ্ট্রকে একটি বিশ্বস্ত বন্ধু ও গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার হিসেবে উল্লেখ করেন। একই সঙ্গে দুই দেশের বিদ্যমান সহযোগিতা ভবিষ্যতে আরও গভীর হবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। লস্কর আল মামুন, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। দেখছেন প্রবাসী সময়। আজ যেদিন উনাহির জোড়ায় গোলে 2026 আসরে সবার আগে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করলে মরক্কো। আজ যেদিন ওনাহির জোড়া গোলে কানাডাকে 2-0 গোলে হারালো মরক্কো। ইনজুরি সময়ে শেষ গোলটি করেন সোফিয়ান রাহিমি। 2022 সালের পর টানা দ্বিতীয়বারের মতো শীর্ষ 8-এ পা রাখল তারা। যুক্তরাষ্ট্রের হিউস্টনে রাউন্ড অফ 16-এর প্রথম ম্যাচ। মরক্কোর বিপক্ষে কানাডার লড়াই ছিল দেশটির প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালের মাইল ফলকের লক্ষ্যে। কিন্তু মরক্কোর পাওয়ার ফুটবলের সামনে 16-এই থামতে হলো সহ স্বাগতিকদের। শুরুর দিকে মরক্কোকে চাপে রাখে কানাডা। খেলার 10 মিনিটে অসাধারণ এক সেভ করে মরক্কোকে বাঁচান গোলরক্ষক ইয়াসিন বোনো। আক্রমণ প্রতি আক্রমণ আর উত্তেজনায় ঠাসা ম্যাচের প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোনো দলই। বল দখলে মরক্কো এগিয়ে থাকলেও সুযোগ বেশি তৈরি করেছে কানাডা। কানাডার একটি শটের বিপরীতে মরক্কো শট নিয়েছে 4টি, যেখানে কানাডার 2টি শটের লক্ষ্যে ছিল মরক্কোর মাত্র 1টি। 50 মিনিটে ডান প্রান্তে আশরাফ হাকিমি ফ্রি কিক থেকে সরাসরি শট না নিয়ে বল পাঠান বক্সের কাছাকাছি থাকা আজিদ্দিন উনাহিকে। দারুণ এক মাটি কামড়ানো শটে বল জালে জড়ান এই মিডফিল্ডার। সমতায় ফিরতে মরিয়া কানাডা একসঙ্গে অনেক খেলোয়াড়কে সামনে তুলে আনে, কিন্তু 82 মিনিটে সেই সুযোগই কাজে লাগায় মরক্কো। বল দখলে নিয়ে দ্রুত পাল্টা আক্রমণে ওঠে তারা। দারুণ এক থ্রো পাস গিয়ে পৌঁছায় ব্রাহিম দিয়াজের কাছে। তার বাড়িয়ে দেয়া বলে কোনো ভুল করেনি আজিদ্দিন উনাহি। জোরালো শটে ম্যাচে নিজের দ্বিতীয় গোলটি করেন উনাহি। 2-0 গোলের লিড নেয় আফ্রিকার দেশটি। ম্যাচে ফিরতে মরিয়া কানাডা খেই হারায় শেষ মুহূর্তে। আরও এক গোল হজম করে প্রথমবার রাউন্ড অফ 16 খেলতে আসা দলটি। স্কোর করেন রাহিমি। 3-0 গোলের জয় নিশ্চিত হয় মরক্কানদের। সেই সঙ্গে প্রথম দল হিসেবে কোয়ার্টার ফাইনালে পা রাখল আশরাফ হাকিমির দল। 2022 সালের পর আবারও শীর্ষ 8 নিশ্চিত করল তারা। আব্দুল্লাহ শাফি, সময় সংবাদ। বিশ্বকাপের শেষ 16তে মেক্সিকোর থেকেও ইংল্যান্ডের জন্য বড় প্রতিপক্ষ স্বাগতিক সমর্থকরা। দুদিন আগে ম্যাচ ভেন্যু আজতেকায় পৌঁছে দুয়ধ্বনি শুনে হোটেলে ঢুকলো ইংলিশরা। সামনে আরও কঠিন সময় অপেক্ষা করছে থ্রি লায়ন্সদের জন্য। তবে ম্যাচ নির্ধারিত সময়ে মাঠে গড়াতে যাচ্ছে বলে দাবি ইংলিশ গণমাধ্যমের। যেমনটি হওয়ার কথা ছিল তেমনটি হলো ইংল্যান্ড ফুটবল দলের সঙ্গে। মেক্সিকোতে পা রাখতেই বাজে অভিজ্ঞতার সাক্ষী হলো ইংলিশরা। বিমানবন্দরের পর রাস্তা থেকে স্বাগতিক সমর্থকদের দুয়ধ্বনি শুনে হোটেলে পৌঁছাতে হয়েছে কেন বেলিংহামদের।
রাউন্ড অফ 16-এ স্বাগতিক মেক্সিকোর মুখোমুখি হবে ইংল্যান্ড। ফিফার নিয়ম অনুযায়ী ম্যাচের 2 দিন আগে ভেন্যুতে পৌঁছাতে হয় দলগুলোকে। এই নিয়ম মেনেই আজতেকায় পা রাখতেই প্রতিকূলতার মধ্যে পড়তে হয় থ্রি লায়ন্সদের। বিশ্বকাপে মেক্সিকোর থেকেও কঠিন প্রতিপক্ষ এখন স্বাগতিক দেশটির সমর্থকরা। রাউন্ড অফ 32-তে ইকুয়েডরের সঙ্গে মাঠে লড়েছে রাউল জেমিনিজরা। তার আগে মাঠের বাইরে ইকুয়েডরের দলের সঙ্গে লড়েছে ত্রিকালারের সমর্থকরা। লাতিন দেশটির হোটেলের বাইরে লাউড স্পিকারে গান, ড্রাম বাজানো, উচ্চ শব্দের গাড়ির হর্ন বাজিয়ে ফুটবলারদের ঘুম নষ্ট করেন তারা। মেক্সিকোর উগ্র সমর্থকদের কথা আগে থেকেই অবগত ছিল ইংল্যান্ড দল, তাই তো তারা কোন হোটেলে উঠবেন সেটা যেন গোপন রাখা হয়। ফিফার কাছে এই অনুরোধ করেছিল সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা, কিন্তু দ্য ফুটবল অ্যাসোসিয়েশনের আবেদন আমলে নেয়নি ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। তবে থ্রি লায়ন্সদের হোটেলের বাইরে দেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা। মেক্সিকান সমর্থকরা যাতে ইংলিশ ফুটবলারদের বিরক্ত করতে না পারে সেজন্য সতর্ক আছেন আয়োজক দেশটি। এই ম্যাচের আগে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে মেক্সিকো সিটির আবহাওয়া। ম্যাচের আগে প্রবল বৃষ্টি ও বজ্রপাতের শঙ্কা থাকায় নির্ধারিত সময়ের 6 ঘন্টা এগিয়ে নিয়ে আসার গুঞ্জন শোনা যাচ্ছিল। তবে পূর্ব নির্ধারিত সময়ে মাঠে খেলা করাতে চায় আয়োজক মেক্সিকো, আর তাতেই নাকি ম্যাচের সময় পরিবর্তনের সিদ্ধান্ত থেকে সরে এসেছে ফিফা। নির্ধারিত সময়ে ম্যাচ মাঠে গড়াতে যাচ্ছে বলে একাধিক ইংলিশ গণমাধ্যম নিশ্চিত করেছে। জিহাদ আল হাসান, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। জুলাই অভ্যুত্থান একক দল বা ব্যক্তির নয়, গণতন্ত্রকামী সব মানুষের অর্জন। শহীদ স্মরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বিচারের নামে যেন অবিচার না হয় সতর্ক থাকার আহ্বান। যে কোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে সরকার, লালমনিরহাটে স্থানীয় সরকার মন্ত্রী। ভারতের দাদাগিরিতে মেলেনি ন্যায্য হিস্যা, বললেন ত্রাণমন্ত্রী। হিউস্টনে কানাডার স্বপ্নযাত্রা থামালো মরক্কো। ওই নাহিদ জোড়া গোলে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে অ্যাটলাস লায়ন্স। এই ছিল প্রবাসের সময়ে বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়, সঙ্গে থাকুন সময়।